আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পূর্ণমান থাকবে পরীক্ষায় এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময়ও কিন্তু দেওয়া থাকতে পারে। প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে দেখো কোন কোন গল্প কবিতা রয়েছে। গল্পের মধ্যে রয়েছে বহুরূপী আর হচ্ছে পথের দাবি। কবিতা থেকে রয়েছে অভিষেক, প্রলয় উল্লাস, এই দুটো। নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। সহায়ক পাঠ থেকে তোমাদের যে কোনি রয়েছে সেখানে 32 থেকে 50 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত পড়তে হবে। এর সঙ্গে ব্যাকরণ থেকে রয়েছে তোমাদের সমাস, নির্বৃতি থেকে রয়েছে প্রতিবেদন। ঠিক আছে, তো এইগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু পড়তে হবে। ঠিক আছে, এরপর দেখো কীরকম তোমাদের সাধারণত নম্বর বিভাজনটি করা হয়। এমসিকিউ সাধারণত 7টি প্রশ্ন দেওয়া থাকে, এসিকিউ থাকে 8টা। তো এমসিকিউ আর এসিকিউ মিলিয়ে যে 1 নম্বর মানের প্রশ্ন টোটাল সাধারণত 15 নম্বর থাকে এখানে। তারপর তোমাদের 3 নম্বর মানে যে প্রশ্ন সাধারণত 2টি লিখতে হয়, একটি গল্প থেকে একটি কবিতা থেকে, সেখানে 6 নম্বর। ঠিক আছে, 5 মার্কের প্রশ্ন থাকে গল্প ও কবিতা থেকে একটি, আর কোনি থেকে একটি, প্রতিবেদন থেকে একটি। ঠিক আছে, টোটাল 15 নম্বর থাকছে এখানটায় 5 নম্বরের জন্য, 5 নম্বর মানের প্রশ্ন। আর 4 নম্বরের একটি নাটক থেকে একটি প্রশ্নের উত্তর করতে হবে, 2টি দেওয়া থাকবে, একটি করতে হবে, 4 নম্বর এখানে। ওকে, তো এরকম করে হচ্ছে টোটাল কিন্তু 40 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। এই যে দেখো, প্রথমে এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। 7টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 × 7 = 7। নাম্বার 1-এর দাগে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, বন্ধুটি হলো তেওয়ারি মহাপাত্র, রামদাস না ব্রাহ্মণ আর্দালি। তো এখানে বন্ধুটি হচ্ছে রামদাস। 1-2 নম্বর দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। হরিদার যে ছদ্ম বেশ দেখে এই উক্তি, এটা হচ্ছে কি কেরামিন সাহেব বাইজি কাবুলিওয়ালা না কাপালিক। তো এখানে সঠিক উত্তরটি হবে বাইজি। এরপর 1-3 নম্বর বিদায় এবে দেহ বিধুমুখী। বিধু হলো প্রমিলা, ইন্দিরা, চন্দ্র না মন্দোদরী। এখানে সঠিক উত্তর হচ্ছে বিধু বলতে এখানে হচ্ছে চন্দ্রকে বোঝানো হচ্ছে। 1-4 নম্বর হচ্ছে চন্দ্র বজ্র শিখার মশাল জেলে আসছে, কে আসছে? দিগম্বর, ভয়ঙ্কর, প্রলয়োল্লাস না শুভঙ্কর। তো এখানে সঠিক উত্তরই হচ্ছে ভয়ঙ্কর আসছে। 1-5 নম্বর হচ্ছে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় নিত্য সমাসে, দ্বন্দ্ব সমাসে, তৎপুরুষ সমাসে, দ্বিগু সমাসে। তো প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে। এরপর হচ্ছে 1-6 নম্বর দাগে চীনে ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। এখানে নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? অপশন দেওয়া হচ্ছে দেখো, কর্মধারায় দ্বন্দ্ব দ্বিগুণা তৎপুরুষ। তো জলস্থল এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, জল ও স্থল। 1-7 নম্বর দাগে কথা অমৃতের ন্যায়। এখানে উপমেয় পদটি হলো ন্যায়, অমৃত, কথা না কোনোটি নয়। তো এখানে উপমেয় পদে হচ্ছে কথা। 2 নম্বর থেকে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর এখানে লিখতে হবে। প্রশ্নের মানে 1 করে 1 × 8 = 8। 2-1 থেকে কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন? তো এখানে উত্তর লিখবে প্রলয়ের মধ্যে লুকিয়ে আছে নতুনের বীজ, ধ্বংসের মাঝে নিহিত আছে নতুন সৃষ্টির হাতছানি, তাই বিনাশ বা ধ্বংসের আগমনে কবি দেশবাসীকে ভয় পেতে নিষেধ করেছেন। 2 নম্বর তার আমি জামিন হতে পারি। কোন বিষয়ে বক্তা জামিন হতে পারেন? তো নিমাইবাবু জিজ্ঞাসাবাদের জন্য যখন গিরিশ মহাপাত্রকে আটক করলেও তার বেশভূষা ও আচরণ দেখে অপূর্বর ধারণা হয় যে সব্যসাচী নয়, তাই অপূর্ব উক্ত বিষয়ে জামিন হতে চায়। 2-3 নম্বর সিনজিনি আকর্ষি রোষে। সিনজিনি শব্দের অর্থ কী? তো সিনজিনি শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা। এরপর 2-4 নম্বর বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। সন্ধ্যাটি কেমন ছিল? তো সেই সন্ধ্যায় চাঁদের আলোর একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা চারিদিকে ফুটে উঠেছিল, ফুরফুর করে বাতাস বইছিল, জগদীশবাবুর বাগানের গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করছিল। 2-5 নম্বর শমী বৃক্ষ মূলে। কী ঘটেছিল শমী বৃক্ষ মূলে? তো মহাভারতের বিরাট পর্বে অজ্ঞাতবাসে থাকাকালীন অর্জুন বিরাট রাজের গোধন উদ্ধারের জন্য শমী বৃক্ষের মূলে দাঁড়িয়ে যুদ্ধসজ্জা করেছিলেন। 2-6 নম্বর হচ্ছে সহার্থক বহুব্রীহি বলতে কী বোঝো? উদাহরণ দাও। তো সহার্থক পদের সঙ্গে বিশেষ পদের বহুব্রীহি সমাস হলে তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। উদাহরণ হচ্ছে বান্ধবের সহিত বর্তমান সবান্ধব। এরপর দেখো 2-7 নম্বর এক শেষ
দ্বন্দ্ব কাকে বলে? তো যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে, অন্য পদগুলি লোপ পায় এবং ওই একমাত্র পদটির বহুবচনের রূপের সাহায্যে সমস্ত পদটি গঠন করা হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। উদাহরণ হচ্ছে আমি, তুমি, সে, ঠিক আছে, এগুলো আমরা, এগুলো হচ্ছে উদাহরণ। এরপর দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। তো দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান হয়, অপরদিকে বহুব্রীহি সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। 3 নম্বর দাগে কম বেশি 60টি শব্দের উত্তর লেখো। প্রশ্নের মান 3 করে, 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। 3-এর 1-এ বাহ, এ তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি মজার কেন? তো দেখো, বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে যে সন্ন্যাসী এসেছিলেন তিনি এতই উঁচু দরের যে কাউকে পদধূলি গ্রহণের অনুমতি পর্যন্ত দিতেন না। শেষ পর্যন্ত জগদীশবাবু তার কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে পায়ের সামনে ধরলে সন্ন্যাসী পা এগিয়ে দিয়েছিলেন। এভাবে একমাত্র জগদীশবাবু তার পদধূলি পেতে সক্ষম হয়েছিলেন। মুখ্য চরিত্র হরিদার মতে ঘটনাটি মজার কারণ সর্বত্যাগী হিমালয়বাসী সন্ন্যাসীও সোনার আকর্ষণ অগ্রাহ্য করতে পারেননি। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হচ্ছে? তো দেখো, পথের দাবির অধিকাংশে বুড়ো মানুষ বলতে দারোগা নিমাইবাবু নিজেকে বুঝিয়েছেন। গিরিশ মহাপাত্রের ছদ্মবেশে বিপ্লবী সব্যসাচী বর্মায় আসেন। সন্দেহভাজন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তল্লাশিতে তার ট্যাকে গাঁজার কলকে পাওয়া গেলেও তিনি গাঁজা খাওয়ার কথা স্বীকার করেননি। দারোগা নিমাইবাবু তার অভিজ্ঞতার জোরে মহাপাত্রের চেহারার গাঁজা খাওয়ার সুস্পষ্ট লক্ষণ প্রত্যক্ষ করেন। তাই ভগ্ন স্বাস্থ্যের পাত্রকে নিমাইবাবু গাঁজা না খাওয়ার পরামর্শ দেন। 2 নম্বর হচ্ছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে কে? ভেঙে আবার গড়ে তোলার বিষয়টি বুঝিয়ে দাও। তো নজরুলের প্রলয়োল্লাস কবিতায় উদ্ধৃত অংশটি যে সে বলতে কবি অসীম শক্তির অধিকারী মহাদেব বা প্রাকৃতিক শক্তিকে বুঝিয়েছেন। ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ নিহিত। এই চিরন্তন সত্যই জগতে প্রতিষ্ঠিত। কবি তার প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের জয়গান করেছেন। আপাত দৃষ্টিতে তাতে বিরোধ থাকলেও এটাই সত্য। পরাধীন ভারতে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য কবি মহাদেবকে আহ্বান জানিয়েছেন। সেই চিরসুন্দর অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সূচনা করবেন। অথবা সাজিলা রথীন্দ্রর সর্ব বীর আভরণে বীরের সাজ কেমন ছিল বর্ণনা করো। রথীন্দ্র সর্ব কথাটির অর্থ রথীন্দ্র ঋষভের ন্যায়, এক কথায় যার অর্থ হচ্ছে বীর শ্রেষ্ঠ। বীরের সাজ ইন্দ্রজিতের যুদ্ধসজ্জার প্রস্তুতিকে কবি তুলনা করেছেন দেব সেনাপতি কার্তিকের তারকাসুর বধকালের কিংবা বৃহন্নলারূপী অর্জুনের গোধন উদ্ধারের জন্য কৌরবদের বিরুদ্ধে প্রস্তুতির সঙ্গে। ইন্দ্রজিতের রথ ছিল মেঘবর্ণ, চক্রে ছিল বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রধনুর মতো, আর অস্ত্রেরা ছিল দ্রুতগতি। সেই রথের উড়ে চলা যেন মৈনাক পর্বতের মতো। ইন্দ্রজিতের ধনকের টঙ্কারে সারা পৃথিবী কেঁপে উঠেছিল। 4 নম্বর হচ্ছে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো। 5x1 প্রশ্নের মান দেওয়া আছে। আর 1-এর দাগে পথের দাবি উপন্যাস থেকে গৃহীত পাঠ্য অংশে অপূর্বর রেলযাত্রার যে বিবরণ দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। তো উত্তর লিখছি দেখো আমরা। শরৎচন্দ্রের পথের দাবির অন্যতম চরিত্র অপূর্ব বড় সাহেবের নির্দেশে অফিসের কাজে রেঙ্গুনে ভালো না লাগার কারণে এক বিকেলে আর্দালি ও হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা নিয়ে ভ্যামোগামী ট্রেনে চড়ে বসে। তাকে স্টেশনে ছাড়তে আসে তার সহকর্মী রামদাস। গাড়ি ছাড়ার 5 মিনিট আগে হঠাৎ সেখানে উদয় হয় পুলিশ স্টেশনে দেখা গিরিশ মহাপাত্রের সঙ্গে আলাপচারিতা শেষ না হতেই অপূর্ব ট্রেন ছেড়ে দেয়। প্রথম শ্রেণীর যাত্রী বলে তার কামরায় কেউ ছিল না। অপূর্ব সন্ধ্যাকালীন সান্ধ্যানিক সম্পন্ন করে স্পর্শ দোষহীন খাবার খেয়ে শোবার উদ্যোগ নেয়। সে ব্যাঘাতহীন ঘুমের কথা ভাবলেও কয়েকটা স্টেশনের পরই তার ঘুমে ব্যাঘাত ঘটে। সারা রাত্রিতে অন্তত 3 বার পুলিশের লোক এসে তার নাম ঠিকানা লিখে নিয়ে যায়। অবশেষে অপূর্ব বিরক্ত হয়ে প্রতিবাদ করায় বর্মার সাব ইন্সপেক্টর রূঢ়ভাবে বলেন, যেহেতু সে ইউরোপীয় নয় তাই তারা ইচ্ছে করলে তাকে ট্রেন থেকে
টেনে নামিয়ে দিতে পারে। প্রথম শ্রেণীর যাত্রীর পরিচয় দিয়ে নিজের অধিকার রক্ষার কথা বলেও কোনো লাভ হয়নি। পরাধীন দেশের মানুষের দুর্দশা ও লাঞ্ছনার ছবি এভাবেই অপূর্ব ট্রেন যাত্রার ঘটনা থেকে স্পষ্ট হয়ে ওঠে। কারণ 2 নম্বর হচ্ছে ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। ও অপবাদ বলতে বক্তা কোন অপবাদের কথা বলেছেন, সেই অপবাদ ঘোচাতে বক্তা কি করেছিলেন। তো দেখো, মাইকেল মধুসূদনের অভিষেক কবিতা থেকে গৃহীত উদ্ধৃতিটির বক্তা রক্ষকুলের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ। তিনি প্রমোদ কাননে বিলাস ব্যসনে মগ্ন অবস্থায় প্রভাসা লক্ষ্মীর কাছে বীরবাহুর মৃত্যু সংবাদ এবং পিতা রাবণের যুদ্ধযাত্রার প্রস্তুতির কথা শোনেন। লঙ্কার এমন ঘোর দুর্দিনে নিজের ভূমিকায় ক্ষুব্ধ ও অসন্তুষ্ট ইন্দ্রজিৎ আত্মধিক্কার দেন। সেই সঙ্গে যুদ্ধে শত্রুকুলের আমূল বিনাশ ঘটিয়ে সমস্ত অপবাদ মুছে ফেলার সংকল্প করেন। ইন্দ্রজিতের নির্দেশে দ্রুত গগনচারী রথ এসে উপস্থিত হয়। তিনি রণ সাজে সজ্জিত হন। তার যোদ্ধা রূপ শুধু দেব সেনাপতি কার্তিক ও বৃহন্নলা রূপী অর্জুনের সঙ্গে তুলনীয়। তার ধনুকের ছিলা টঙ্কারে সমগ্র জলধি সহ লঙ্কা কেঁপে ওঠে। ইন্দ্রজিৎকে দেখে সমস্ত রাক্ষস সৈন্যদল সাহস ও অহংকারে হুঙ্কার দিয়ে ওঠে। ইন্দ্রজিৎ দ্বিতীয়বার রাঘবকে বধ করার জন্য রাবণের কাছে অনুমতি চান। পিতা রাবণ প্রথমে ইষ্টদেবতার পূজা সাঙ্গ করে পরদিন সকালে তাকে যুদ্ধযাত্রার পরামর্শ দেন এবং যথা নিয়মে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করে নেন। 5 নম্বর দাগে কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এ আছে শুধু প্রতিহিংসা। মন্তব্যটি কার, কী কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে। দেখো, শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদৌল্লা নাট্যাংশে ঘসেটি বেগম এ কথাগুলি নবাব সিরাজদৌল্লার উদ্দেশ্যে বলেছেন। আলীবর্দীর নিজের কোনো পুত্র না থাকায় তৃতীয় মেয়ের পুত্র সিরাজদৌল্লাকে নিজের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। সেই মতো আলীবর্দীর মৃত্যুর পর সিরাজ বাংলার মসনদে বসেন, কিন্তু এই ঘটনায় সর্বাপেক্ষা বিরূপ হয়েছিলেন ঘসেটি বেগম। তিনি আর এক বোনের পুত্র পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গকে বাংলার মসনদে বসাতে চেয়েছিলেন। এজন্য তিনি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ফলে সিরাজ ঘসেটিকে নিজ প্রাসাদে বন্দী করেন। বন্দিনী ঘসেটির প্রতিহিংসার এই ছিল মূল কারণ। 5-এর 2 নম্বর হচ্ছে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে, তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি। এখানে উত্তর লিখবে, দেখো, শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে যে জাতির প্রসঙ্গ উত্থাপিত হয়েছে তা বাঙালি জাতিকেই বুঝিয়েছে। এরপর হচ্ছে উদ্ধৃত উক্তিটি আমরা সিরাজদৌল্লা নাটকে সিরাজের কণ্ঠে পাই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করতে এসে ভারতীয়দের দুর্বলতার সুযোগ নিয়ে এদেশে রাজনীতি ও অর্থনীতিতে হস্তক্ষেপ করতে শুরু করে এবং পলাশির যুদ্ধে সিরাজকে পরাস্ত করে তারা বণিকের মানদণ্ডকে রাজদণ্ডে পরিণত করে। এই পরাজয়ের পিছনে কোম্পানির শক্তির চেয়ে নবাবের সভাসদদের সম্মিলিত অশুভ শক্তির অবদান বেশি ছিল। নবাব তা ভালোভাবেই অনুধাবন করেছিলেন। তাই মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখের চক্রান্তের কাছে নবাবকে অসহায় লেগেছে। সব জেনে শুনেও নবাব তাদের শাস্তি দিতে পারেননি। নবাব জানতেন যে এককভাবে নয়, সম্মিলিতভাবেই কোম্পানির শক্তিকে পরাস্ত করতে হবে। বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষার্থে নবাব হিন্দু মুসলমান সহ বাংলার সমস্ত মানুষের কাছে আহ্বান জানিয়েছিলেন। নবাব জানতেন পলাশির যুদ্ধে পরাজয় মানে বাংলার স্বাধীনতার অবসান। তাই স্বাধীন বঙ্গভূমির এমন ঘোরতর দুর্দিনে তার সভাসদ ও সমগ্র বঙ্গবাসীর কাছে বাঙালির সৌভাগ্য সূর্যের অস্তাচল রোধ করতে তিনি কাতর আবেদন জানিয়েছিলেন। 6 নম্বর দাগে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 1-এর দাগে তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে কোনির প্রতি এই উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন স্পষ্ট করো। তো ক্ষিতীশ ও কণিকে প্রশিক্ষণ আর সাঁতারু হিসেবে ক্ষিতীশ ও কণিকে প্রশিক্ষক আর সাঁতারু হিসেবে প্রতিষ্ঠা পেতে নানান প্রতিবন্ধকতা ও তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
ধীরেন ঘোষ, বধূ চাটুর্যে, অমিয়, হরিচরণরা কখনো কনিকে ক্লাবে ভর্তি না করে, কখনো সাঁতারের পুলে তাকে ডিসকোয়ালিফাই করে, কখনো বা প্রথম হওয়া সত্ত্বেও জোর করে তাকে দ্বিতীয় বলে ঘোষণা করে বিপর্যস্ত করে দিতে চেয়েছে। আসল কথা, ক্ষিতীশ ও কনিকে ক্রীড়াক্ষেত্রে হারাতে না পেরে তাদের মানসিকভাবে দুর্বল করতে চেয়েছে। এমনকি ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানে অমিয়া ব্লাউজ করতে এসে কনিকে ঝি বলে সম্বোধন করে তার মনোবল ভাঙতে চেয়েছে। অমিয়ার কথায় ক্ষুব্ধ কনি ক্ষিতীশের কাছে তার লজ্জা অপমানের কাহিনী শোনালে তিনি কনির উদ্দেশ্যে উপরোক্ত মন্তব্যটি করেন। অমিয়ার ব্যঙ্গোক্তিতে কনি আঘাত পাওয়ায় ক্ষিতীশ তাকে উদ্দেশ্য করে উদ্ধৃত মন্তব্যটি করেন। কনির সবচেয়ে বড় পরিচয় সে একজন সাঁতারুর আসল লজ্জা যখন সে প্রতিযোগিতায় পরাজিত হবে, আর গর্ব হলো যখন সে জয়লাভ করবে। ব্যক্তিগত আক্রমণ ও অপমান একজন সাঁতারুকে কখনো পরাজিত করতে পারে না। ক্ষিতীশ একথাই বোঝাতে চেয়েছেন। 2 নম্বর হচ্ছে কনিকে সাঁতারু করে তোলার জন্য ক্ষিতীশের আত্মত্যাগ ও পরিশ্রমের পরিচয় দাও। তো নিষ্ঠাবান সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ কনির ভিতরে লুকিয়ে থাকা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণগুলিকে চিনতে পেরেছিলেন। তাই তাকে চ্যাম্পিয়ন বানানোর লক্ষ্যে তিনি তার জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। প্রশিক্ষণ শুরু হওয়ার 2 সপ্তাহের মধ্যেই ক্ষিতীশ কনিকে সাঁতারের বিভিন্ন অনুশীলন কৌশল শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 2 ঘন্টা ধরে প্র্যাকটিস চালিয়েও কনি সেসব কৌশল আয়ত্ত করে উঠতে পারেনি। তখন ক্ষিতীশ তাকে একটা কস্টিউম আর প্রতিদিন 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের বিনিময়ে আরও বাড়তি 1 ঘন্টা করে প্র্যাকটিসের জন্য রাজি করান। এভাবে ক্ষুধার্ত মানুষকে লোভ দেখিয়ে পরিশ্রম করানোটা অমানবিক জেনেও কনির স্বার্থে তিনি এ কাজ করেন। অনুশীলন চলাকালীন কনি ক্লান্ত হয়ে জল ছেড়ে উঠে আসতে চাইলে ক্ষিতীশ বাঁশের লগা নিয়ে তার দিকে তেড়ে গিয়ে তার মাথা ভেঙে দেওয়ার ভয় দেখাতেন। আবার এরই পাশাপাশি কনির স্বাস্থ্যের যত্ন নিতেন তিনি, সে যাতে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দাবার খেতে পারে সেজন্য নিজের বাড়িতে কনির খাওয়ার ব্যবস্থা করেন তিনি। শীতকালেও তিনি কনির প্র্যাকটিস জারি রাখেন। মহারাষ্ট্রের রমা যোশী 72 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল শেষ করলে ক্ষিতীশ কনির চোখের সামনে 70 লিখে রেখে তাকে প্রতিনিয়ত উজ্জীবিত করেন। এভাবেই ক্ষিতীশের কঠোর প্রশিক্ষণে দক্ষ সাঁতারু হয়ে ওঠে কনি। 7 নম্বর হচ্ছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। তাদের 1-এর দাগে মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। তাদের 2 নম্বর জলের অপচয় রোধে সচেতনতা শিবির। তো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করতে হবে। এখানে 2টি বিষয় দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে একটি প্রতিবেদন লিখতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে বই থেকে। ওকে, তো দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপারের মডেল কোশ্চেন পেপারের উত্তর আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, ঠিক আছে। বাকি তোমাদের সিলেবাসের মধ্যে যে সমস্ত গল্প কবিতা রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। তো চলো আমরা আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।